বর্তমানের আধুনিক ব্যস্ততার মাঝে হঠাৎ করেই যেন কয়েক হাজার বছর পেছনে ফিরে গেল রোমানিয়া। দেশটির পোয়ানা শহরে বসেছিল প্রাচীন ইতিহাসের এক অনন্য মেলা। ঐতিহ্যবাহী ডেসিয়ান ও গথিক যোদ্ধাদের বর্ম ও পোশাক পরিধান করে শত শত অংশগ্রহণকারী দর্শকদের চোখের সামনে পুনরুজ্জীবিত করলেন রোমান আমলের রোমাঞ্চকর যুদ্ধকৌশল। প্রাচীন ইতিহাসের প্রতি ভালোবাসা থেকে প্রতি বছর আয়োজিত হওয়া এই গ্যাটোধাবা ফেস্টিভ্যালে এবারও ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিগত ২০ বছরে আমি এই ধরনের কয়েকশো অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং কিছু আয়োজনও করেছি। রোমানিয়া ও দেশের বাইরে প্রতি বছর আমরা প্রায় ১৫টি এমন ইভেন্ট করি। এই বছর আমাদের মৌসুমের মাঝামাঝি সময়ে এটি পঞ্চম বা ষষ্ঠ আয়োজন। উৎসবের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের লড়াই, প্রাচীন ঢাল তলোয়ারের মহড়া এবং তীরন্দাজদের নিখুঁত নিশানাবাজি। শুধু যুদ্ধ নয়, প্রাচীন জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা, কারুশিল্পের প্রদর্শনী এবং নারীদের ঐতিহ্যবাহী নিম্ফ নৃত্যের ছন্দে পুরো উৎসব প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল জাদুঘরে। আমরা বারবারিয়ানদের মধ্যকার যুদ্ধের একটি কাল্পনিক মহড়া দেখাবো। ডেসিয়ানরা নিজেদের মধ্যে ভাইয়ের মতো থাকলেও তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত। এছাড়া রোমান, কেল্ট এবং জার্মান উপজাতিদের সাথে তাদের ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হবে। এই রিনেক্টমেন্ট উৎসবে অংশ নেয়া অনেক তরুণের কাছে এটি শুধু বিনোদন নয়, বরং পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে জানার এক বড় মাধ্যম। শৈশব থেকে মায়ের হাত ধরে এই উৎসবে আসা তরুণীরা জানান, বইয়ের পাতায় পড়া ইতিহাসকে এভাবে জীবন্ত রূপে দেখতে পাওয়ার অনুভূতি দারুণ রোমাঞ্চকর। ইউক্রেনের রাজধানী কিভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে লক্ষ্য করে ইতিহাসের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনিয়ান বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পরপরই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রাজধানী। আবাসিক ভবন, ছাত্রাবাস এবং সুপারমার্কেট সহ ধসে পড়েছে একাধিক শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। সাইরেন বাজার সাথে সাথে আতঙ্কিত বাসিন্দারা শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন ভূগর্ভস্থ বাংকারে। আমরা কোনো মতে জীবন নিয়ে একতলার জানালা ভেঙে বেরিয়ে এসেছি, কারণ প্রধান গেট দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না। আমাদের গাড়ি, বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হামলার পর কিয়েভের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ও ধ্বংসস্তূপ সরাতে নিয়োজিত করা হয় শত শত উদ্ধারকর্মীকে। শহরের একটি বিশাল গুদাম ঘরের আগুন নেভাতে ব্যবহার করা হয় সামরিক হেলিকপ্টারও। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেই উঠে এসেছে অনেক মানবিক ও হৃদয়স্পর্শী গল্প। বিস্ফোরণের ধাক্কায় বারান্দার দরজা এসে আমার মাথায় লাগে। আমার দাদি হাঁটতে পারেন না, তিনি আমার সাথেই থাকেন। আমি তাকে নরকের মধ্যে একা ফেলে কিভাবে বম শেল্টারে পালিয়ে যেতাম। এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়ে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, পুতিন মূলত ব্যালিস্টিক মিসাইলের ওপর ভর করেই এই যুদ্ধ টিকিয়ে রাখছেন। এই মরণনেশা রুখতে তিনি আমেরিকা ও পশ্চিমা অংশীদারদের প্রতি দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। আমাদের অংশীদারদের বুঝতে হবে যে আক্ষরিক অর্থেই প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে আমাদের এয়ার ডিফেন্স মিসাইল প্রয়োজন। আমি আশা করি আমাদের ইউরোপিয়ান অংশীদার এবং আমেরিকা ইতিমধ্যে অনুমোদিত সহায়তা প্যাকেজগুলো দ্রুত আমাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। রাশিয়ার এই সর্বাত্মক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইউক্রেনও দূরপাল্লার পাল্টা আঘাত এবং রুশ জ্বালানি খাতের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার ঘোষণা দিয়েছে, যা চলমান যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী করে তোলার আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান সামরিক উপস্থিতির ওপর ইতিহাসের সবচেয়ে বড় ও সমন্বিত হামলা শুরু করেছে ইরান। রবিবার ভোরে কুয়েত, বাহরাইন ও জর্ডানের আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন ছুড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। কুয়েতের ক্যাম্প আদায়রির অস্ত্রাগার এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট রাডার সিস্টেম ধ্বংস করতে সাইকা 17 ও নাসের 2 অভিযানের আওতায় বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। রবিবার জর্ডানের আকাবা অঞ্চল লক্ষ্য করে ছোড়া 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী, যার ফলে রাজধানী আম্মান জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। একই সাথে বাহরাইনে আমেরিকান চালকবিহীন বোটের স্টোরেজ বে ও মূল নিয়ন্ত্রণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এক লিখিত বিবৃতিতে খামেনি আমেরিকাকে গ্রেট শয়তান আখ্যা দিয়ে বলেন, আমেরিকার এই বারবার চুক্তি লঙ্ঘন প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই। আমেরিকান শত্রু যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বাড়াতে চায়, তবে বীর ইরানি জাতি এবং প্রতিরোধ যোদ্ধারা তাদের এমন শিক্ষা দেবে যা তারা কোনোদিন ভুলবে না। এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া এক ফোঁটা তেল বা গ্যাসও পার হতে দেয়া হবে না। আমেরিকার নির্দেশ মেনে যে সমস্ত জাহাজ বিকল্প রুট ব্যবহার করার চেষ্টা করবে, তারা নিশ্চিতভাবেই মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হবে। ইরানের এই নজিরবিহীন হামলার মুখে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে গত শুক্রবারের হামলায় 2 জন আমেরিকান সেনার নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আমেরিকান সেন্ট্রাল কমান্ড। একই সাথে আরও একজন আমেরিকান সেনা এখনও নিখোঁজ রয়েছেন। সেন্টকমের গাইডেড ক্রুজ মিসাইল ও যুদ্ধবিমানের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেসামরিক অবকাঠামো ধ্বংস হওয়ার পাশাপাশি বিগত 3 সপ্তাহে অন্তত 50 জন ইরানি নাগরিক নিহত ও 500-র বেশি মানুষ আহত হয়েছেন। দুই পরাশক্তির এই মরণপণ লড়াইয়ের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে। আইআরজিসি জানিয়েছে, আমেরিকান আশ্বাসে নিরাপদ রুট ছেড়ে যাওয়া 4টি জাহাজের মধ্যে 2টি দুর্ঘটনার মুখে পড়ে মাঝসমুদ্রেই থমকে গেছে। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দল ফিদেসের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট তামাস সুলিয়কের মেয়াদ অবিলম্বে শেষ করার এক বিতর্কিত সাংবিধানিক সংশোধনী পাশ করেছে দেশটির পার্লামেন্ট। খোদ প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করার পর রাজধানী বুদাপেস্টের সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতভেদ। অনেকের মতেই বিদায়ী এই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সবসময় নীরব ভূমিকা পালন করেছেন। বিগত সময়ে অনেক পরিস্থিতি এসেছিল যখন দেশের জন্য একজন নিরপেক্ষ ও স্বাধীন অভিভাবকের মতামত শোনা খুবই জরুরি ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রেসিডেন্ট সুলিয়ক সেই প্রয়োজনীয় মুহূর্তে কখনোই কোনো কথা বলেননি। নতুন এই আইনটি মূলত বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ারের সেই রাজনৈতিক সংস্কারের অংশ, যার মাধ্যমে তিনি অরবানের আমলের অনুগতদের শাসনযন্ত্র থেকে সরাতে চান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের স্বার্থে এই সাংবিধানিক পরিবর্তন জরুরি ছিল। প্রেসিডেন্ট সুলিয়েক যদি নিজের দায়িত্ব ও বোধ থেকে আগেই পদত্যাগ করতেন, তবে সেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ হতো। কিন্তু হাঙ্গেরির রাষ্ট্রকে তো আর ব্যর্থ অরবান সরকারের অনুগতদের মর্জির উপর ছেড়ে দেয়া যায় না। দেশের স্বার্থেই এই সাংবিধানিক পরিবর্তন জরুরি ছিল। তবে পেছনের তারিখ থেকে আইন কার্যকর করে প্রেসিডেন্টকে এভাবে বিদায় করার প্রক্রিয়াকে অনেকেই ভালো চোখে দেখছেন না। তিসজা পার্টির এই পদক্ষেপ নতুন একদলীয় ব্যবস্থা তৈরি করতে পারে বলেও সাধারণ নাগরিকদের কেউ কেউ আশঙ্কা করছেন। সত্যি বলতে পেছনের তারিখ থেকে আইন পাশ করা এখন পার্লামেন্টে যা চলছে তা আমার একদমই পছন্দ নয়। আমি পরিবর্তনের বিরোধী নই, তবে প্রেসিডেন্টকে জোর করে সরানোর এই প্রক্রিয়াটি ভুল দিকে গেছে। সামনে কি হয় তা দেখার অপেক্ষায় আছে। বিদায়ী প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি তামাস সুলিয়ক অবশ্য জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই বিলে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। তবে এই ধরনের রাজনৈতিক সংস্কার হাঙ্গেরির আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এদিকে সোমবার থেকেই দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পার্লামেন্ট স্পিকার অ্যাগনেস ফরস্টহফার। আমেরিকার সাথে আলোচনা কিংবা সীমিত যুদ্ধ, সব কূটনৈতিক পথ এখন বন্ধ। ওয়াশিংটনকে এমনই কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রভাবশালী সামরিক উপদেষ্টা ও রেভলিউশনারি গার্ডসের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরে আমেরিকান বিমান হামলা যদি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকে, তবে ইরান তার বর্তমান প্রতিরক্ষামূলক ও প্রতিরোধ কৌশল পুরোপুরি ত্যাগ করবে। আমেরিকান বাহিনী যদি ইরানের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে তেহরান একযোগে পূর্ণাঙ্গ ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু করবে। আমি পরিষ্কার করে ঘোষণা করছি, আলোচনা এবং সীমিত যুদ্ধ উভয় অধ্যায়ই এখন অতীত। আগামী 2 বা 3 দিনের মধ্যে আমেরিকানরা যদি এই যুদ্ধ অব্যাহত রাখে, তবে আমরা সম্পূর্ণ আক্রমণাত্মক এবং ধ্বংসের এক নতুন ধাপে প্রবেশ করব। টানা 7 রাত ধরে ইরানের সামরিক ঘাঁটি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আমেরিকান বিমান হামলার ক্ষোভে ফুঁসছে তেহরানের রাজপথ।
বিগত 3 সপ্তাহে আমেরিকান হামলায় দেশটিতে অন্তত 50 জন নিহত এবং 500-র বেশি মানুষ আহত হয়েছেন। তেহরানের সাধারণ নাগরিকরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো একটি দেশের মানুষের ওপর সবচেয়ে বড় বর্বরতা। আমেরিকান এই আগ্রাসন রুখতে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের পাল্টা আঘাত হানার দাবি তুলেছেন তারা। অবকাঠামোগুলোতে হামলা হলো সবচেয়ে নির্মম আক্রমণ। এর মানে আপনি পুরো দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছেন এবং তাদের উপর চাপ তৈরি করছেন। আমার মতে এটি সবচেয়ে শত্রুতামূলক উদ্দেশ্য এবং এর বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে। হরমুজ প্রণালী আমাদের শেষ লাইফলাইন হতে পারে এবং আমাদের সবাইকে এর পক্ষে দাঁড়াতে হবে। ইরানের উচিত এই অঞ্চলে আমেরিকান লক্ষ্যবস্তুগুলোর ওপর একটি ব্যাপক ও মারাত্মক পাল্টা হামলা চালানো, যা আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে। তা না হলে তারা ধীরে ধীরে ইরানের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হবে। আমাদের ফ্রন্টলাইন নিজেদের সীমান্ত থেকে আন্তর্জাতিক সীমান্ত এবং প্রয়োজনে ইসরায়েল পর্যন্ত বিস্তৃত করা উচিত। হুঁশিয়ারি আর পাল্টা হুমকিতে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এই অবস্থায় ইরানি সরকারের পাশাপাশি সাধারণ জনগণও তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে। ওয়েস্ট ব্যাংকে ইয়াত্তার কাছে আল তুয়ানাহ গ্রামে রবিবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী একযোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলাকারীরা একটি প্যালেস্টাইনি বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায়, বাড়িটির আশপাশে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে রাখে। এটি পুরো গ্রামের ওপর হামলা ছিল। কাছের হাবাত মাউন বসতি থেকে প্রায় 40 জন বসতি স্থাপনাকারী আসে। তাদের কয়েকজন এই বাড়িটি ঘিরে রাখে যাতে কেউ বের হতে না পারে। অন্যরা মসজিদের দিকে গিয়ে সেখানে আগুন লাগানোর চেষ্টা করে। সেখানকার ভবন, সড়ক এবং স্যাটেলাইট চিত্র মিলিয়ে ঘটনাস্থল ও ভিডিওর সত্যতা যাচাই করেছে রয়টার্স। হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে জানতে চাইলে তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়। 1967 সালের যুদ্ধের পর থেকে অধিকৃত ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে প্রায় 700,000 বসতি স্থাপনকারী বসবাস করছে। একই এলাকায় প্রায় 3.4 মিলিয়ন প্যালেস্টিনিয়ান বাস করছেন। জাতিসংঘের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে স্যাটেলাইটদের হামলায় প্যালেস্টিনিয়ান নিহত, আহত ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে এসব অভিযোগ ইসরায়েল সরকার বরাবরই অস্বীকার করে আসছে।